পুরানো। আচ্ছা ভাবেন তো একটা জিনিস, 4টা প্রদেশ না, 4 জায়গায় 4টা সংসদ, কারণ প্রাদেশিক সংসদ তো হবে একটা, সব তো এক জায়গায় হবে না, ওই জায়গায় হবে 4টা সংসদ, 4টা স্পিকার, 4টা মুখ্যমন্ত্রী, তারপরে আপনার আপনার 2টা ইলেকশন, একটা আপনার প্রাদেশিক পরিষদ, একটা জাতীয় পরিষদ। ভাবেন আপনি দেশটা কতটুকু? দেশের জনসংখ্যা যতই হোক, প্রদেশের জন্য কিন্তু আপনার ভৌগোলিক আয়তনটা গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা কিন্তু জনসংখ্যার উপর ডিপেন্ড করে না। কিন্তু আপনি দেখবেন ভারতে অনেকগুলো প্রদেশ আছে, এবং এই ভারতের প্রদেশগুলো কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক জনসংখ্যা, অনেক জায়গায় দেখবেন একদম কম জনসংখ্যা। গোয়া জনসংখ্যাই নাই, এটা প্রদেশ তো, প্রদেশ না। তাহলে কি কারণে এটা হয়? এটা হলো ভৌগোলিক কারণে হয়। এটা জনসংখ্যার ভিত্তিতে হলে তো সব প্রদেশ সমান হতো, তত হয় না এখানে। তো ওই দেশে এখন দেখেন আপনার তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষারই কোনো মিল নাই, গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষার কোনো মিল নাই, 14-15টা ভাষা। তো আমাদের একটা কালচার, একটা ভাষা, তার মধ্যে আপনি 4টা প্রদেশ করবেন। আবার দেখলাম সাখাওয়াত সাহেব বলছেন না 5টা প্রদেশ করতে হবে, এটা করে উনি আবার একটা লেখাও লিখে ফেলাইছেন 5টা প্রদেশ। এর আগে শুনছিলাম 2013 সালের দিকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছিলেন যে 17টা প্রদেশ লাগবে। তারও আগে 2010 সালে শুনছিলাম এরশাদ সাহেব বলছিলেন 7টা প্রদেশ লাগবে, কারণ তখন 7টা বিভাগ ছিল, এদের উনি চাইলে 7টা প্রদেশ লাগবে। তো এগুলি কি তগলুকি কাণ্ড? এরশাদ সাহেব যেটা 2010 সালে বলে গেছেন, সেই জিনিসটা বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছে 2024 সালে এসে বিপ্লবের নামে। এরা করবে সংস্কার, এদের মাথার মধ্যে কিছু আছে, নতুন কিছু আছে। আপনি দেখবেন ছোট বাচ্চাদেরকে যদি আপনি একটা ভূত আঁকতে বলেন না, ওরা দেখবেন কাগজ কলম নিয়ে এমন কিছু একটা আঁকবে যেটা একদম মানুষের মতোই, খালি সাইজে একটু বড়, আর হয়তো 2টা চোখের জায়গায় 3টা চোখ, 2টা শিং, বড় বড় দাঁত। এই তারা কিন্তু এর বাইরে যাইতে পারবে না। কারণটা কি? ওদের কল্পনার দৌড় ওই পর্যন্ত। তারা কিন্তু কল্পনাটাকে একটু বিবর্ধিত করে আঁকে। ওনাদের অবস্থা হচ্ছে ছোট বাচ্চার মতো। তো এই প্রদেশ যে মাথার মধ্যে ঢুকছে, একটা কিছু নতুন কিছু দিতে হবে, যেটা নিয়ে আলোচনা হয়। তো দিয়ে প্রদেশ, এখন একজন বলছে 7টা, একজন বলছে 17টা, একজন বলছে 5টা, তাহলে আমরা 4টা রাখি, হইল। তো এইগুলি সংস্কার, কিন্তু এটা কাদের দাবি? ছাত্রদের দাবি, এবং ছাত্রদের দাবিকে ওরা এইভাবে ফলো করতেছে। আরেকটা তো সংবিধান সংস্কার করছে, ধর্মনিরপেক্ষতা নাই, খুব ভালো নাই। তারা আবার রাষ্ট্র ধর্ম নিয়ে কি করে, তাতে কিছু বলে না। রাষ্ট্র ধর্ম নিয়ে কিন্তু কোনো আওয়াজ দেয় না। কেন আওয়াজ দেয় না? প্যাদানির ভয়ে, জাস্ট প্যাদানি খাওয়ার ভয়ে, ভয় পাইছে এদেরকে। আবার ছাত্রদেরকে খুশি করার জন্য আবার আরেকজন আমাদের যে মানে নির্বাচন ব্যবস্থা সংস্কার 21 বছরে নাকি হবে, সংসদ সদস্য হবে, থিওরি দিতেছে। আবার আরেকজন বলতেছে 10% তরুণকে নমিনেশন দিতে হবে। কি কারণে? এদেরকে খুশি করার জন্য। নির্বাচন কমিশন যারা সংস্কার করতেছে, এরা আবার বলতেছে মানে স্বতন্ত্র প্রার্থী যদি হয় তাহলে 500 জনের সিগনেচার আনতে হবে এবং তার জন্য হলফনামা আনতে হবে। এটা কিভাবে সম্ভব? এটা উনি জানেন না। এটা কেন করা হলো? এটা করা সিম্পল তো, যদি শেষ মুহূর্তে আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দেওয়া না হয়, কোনোভাবে আইন টাইন করে না হয়, তাহলে আওয়ামী লীগের লোকজন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায়, ওইটা ফেরানোর জন্য। এটা অন্য কোনো দেশে কি আছে এইভাবে? কোথাও নাই। উনি আবিষ্কার করছে ওনাদের উপর মস্তিষ্ক থেকে। আজকে আবার বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই মিস্টার মজুমদার কি বলছে যে এই মানে যারা নাকি এই গণহত্যার সঙ্গে যে দল জড়িত তাদেরকে ইলেকশনে আসতে না দেওয়ার সব ব্যবস্থা নিয়ে এখানে রেখেছেন। উনি বলেছেন এটা। এখন দল না ব্যক্তি, আপনার একটা কথা বলেন, আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আওয়ামী লীগ গণহত্যা করছে, ওকে সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আবার এই আদালত যেটা করছেন, এই আদালতে কি করছেন? আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে? হয় নাই, কিন্তু মামলা হয়েছে ব্যক্তির বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করছেন, অমুকের বিরুদ্ধে মামলা করছেন। যাদেরকে মামলা করছেন তাদেরকে ওখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে? কারণ আদালত তাই বলে। তাই তো, থাকতে হবে। 2 পক্ষে